আসসালামু আলাইকুম। আজকে যারা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে, আল্লাহ যেন প্রত্যেককে জান্নাতবাসী করেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের পর্বটি শুরু করলাম। ফুরফুরে মন নিয়ে বাসায় ফিরে তটিনী একটি খবর পেয়ে থমকে গেল। তখন সে মাত্রই সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। রোবা নাহার তখনই রুদ্রকে জড়িয়ে ধরে বললেন, তোর সব কিছু রেডি রে রুদ্র, ফ্লাইট 2-3 দিন পরই। তটিনী সিঁড়ি দিয়ে না উঠে পিছনে ফিরে তাকালো। রুদ্রের সাথে চোখাচোখি হতেই রুদ্র হাসল। তটিনী ঠোঁট উল্টে নিচের রুমে চলে গেল। রুদ্র ফ্রেশ হয়ে তটিনীর ফোনে বার্তা পাঠালো। তখন ঠোঁট উল্টিয়ে চলে গেলি কেন? খুশি হসনি? তটিনী কি বলবে ভেবে পেল না, কিন্তু কিছু তো লিখতেই হবে। সে টাইপ করলো, খুশি হব না কেন রুদ্র ভাই? আপনি আপনার নিজের সাথে বাবা মার ইচ্ছে পূরণ করতে যাচ্ছেন, খুশি হবারই কথা। রুদ্র মেসেজটি তড়িৎ গতিতে সিন করলো, লিখল, চিন্তা করিস না, তোকে এমনি এমনি ছেড়ে যাব না। আমি চলেতে যাব, কিন্তু তোকেও একটা গণ্ডিতে আবদ্ধ করে যাব। তটিনী উপরে তাকানো ইমোজি দিল, বলল মানে? রুদ্র হাসির ইমোজি দিয়ে বলল, সময় হলে বুঝতে পারবি, আপাতত ঘুম দে। কিন্তু তটিনী ঘুমাতে পারল না। তার মনে বারবার একই প্রশ্ন জাগতে লাগলো, রুদ্র কিসে আবদ্ধ করে যাবে তাকে। তটিনী যখন অনেক কষ্টে ঘুমিয়ে গেল, তার ঠিক 1 ঘন্টা পর রূপান্তর একের পর এক কল দিতে লাগলো। ঘুম ঘুম চোখে বাধ্য হয়ে তটিনী কল রিসিভ করলো। রাগে গড়গড় করে বলল, তোর সমস্যাটা কি? ঘুমাতে দিবি না? রূপান্তর দাঁত কেলিয়ে বলল, দোস্ত, আমি মনে হয় প্রেমে পড়ছি। তটিনীর মুখ দিয়ে বের হয়ে এলো বিশ্রী এক গালি, কিন্তু তাতেও রূপান্তরের কিছু হলো না। সে বলতে শুরু করলো, দোস্ত, মিনহাসটা দিন দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছে বুঝলি? তটিনী দাঁত কিরমিনিয়ে বলল, দিন দিন তো ছোট হচ্ছে না। একটা ছেলের পরিপূর্ণ যুবক চেহারা পেতেই বয়স 25 হতে হয়। ধীরে ধীরে চেহারা গ্লো করবে স্বাভাবিক। তুই কি নাদান বাচ্চা? এত রাতে ফোন করে ডিস্টার্ব করছিস কেন? রূপান্তর মন খারাপ করে বলল, তোকে ছাড়া আর কাকে বলবো বল? কেই বা আছে আমার? মিনহাস ঈদের পাঞ্জাবি পরে ফটো দিয়েছে, দেখবি? তটিনীর মাথায় হাত, বলল, মজনু থেকে সোজা মিনহাস? ওরে বাটপার, ওরে সিটার, তুই ফোন রাখ, তোর জামাইরে তুই দেখ। তটিনী ফোন কেটে দিল। মাথায় বালিশ চেপে ঘুমাতে চেষ্টা করলো। সারা দিনের ঘোরাঘুরিতে তার মাথা ব্যথা নামক বন্ধুটা ফিরে এসেছে। রূপান্তর দমে গেল না, সে পুনরায় কল দিতে শুরু করেছে। তটিনী কল রিসিভ করে বলল, কি বলবি মা? রূপান্তর এইবার রেগে গেল, বলল, বউ হতে হলে কোনো ইয়ং ছেলের হব। তোর বাপ আমার বাপের বয়সী হয়, আমি তাকে আঙ্কেল ডাকি, শয়তানের বাচ্চা। তটিনী চটে গিয়ে বলল, তুই কি ইনডাইরেক্টলি আমার বাপকে বুড়ো বলতে চাইছিস? তুই জানিস আমার বাপকে এখনও ইয়ং ছেলেদের মতো হ্যান্ডসাম দেখায়। আমার মা যদি বিবাহিত না হতো বা সে অন্য কোনো বউ হতো, তবে আমি আমার বাপকে দিয়ে অল্প বয়সী মেয়ে পটিয়ে দেখিয়ে দিতাম তোকে। রূপান্তরের মাথায় হাত, বলল, বলদের বলদ, তোর মায়ের অন্য কারোর সাথে বিয়ে হলে তোর বাপ আর তোর বাপ থাকতো না, অন্য কেউ তোর বাপ হতো। কি খেয়ে ঘুমাচ্ছিস মাতাল কোথাকার? তটিনী রেগে আবারও কল কেটে দিল, কিন্তু এবার রূপান্তর আর কল দিল না। তটিনী নিজের কথাগুলো রিপিট করতেই থমকে গেল। শেষ পর্যন্ত সে কিনা মাতালদের মতো আচরণ করলো। ঘুম তটিনীর উড়ে গেছে, আজ আর ঘুম আসবে না। সে রুদ্রকে একের পর এক কল দিতে শুরু করলো। বেচারা রুদ্র কল রিসিভ করে গম্ভীর স্বরে বলল, তোর কি কোনো কাজ নেই? একটা মানুষ এত নিমকহারাম কিভাবে হতে পারে? সারাদিন তোকে ঘোরালাম, এখন শান্তিতে একটু ঘুমাচ্ছি, সেটা তোর সহ্য হচ্ছে না? তটিনী চটে গিয়ে বলল, আমি বলেছিলাম ঘোরাতে, নাকি আপনি স্যার ব্যাটারির মতো ঘুরঘুর করলেন? আপনাকে বলেছি আমাকে নিয়ে ঘুরতে? যত সব। রুদ্র থমথমে গলায় বলল, হ্যাঁ আমি নিয়ে গেছিলাম, তো কি হয়েছে? আমি যদি ঘোরাতে না নিয়ে যেতাম তো দুটো রাস্তায় হাঁটতি আর এদিক সেদিক তাকাতাকি করতি। তটিনী রেগে বলল, তাকাতাকি করতাম মানে? আপনি কি বোঝাতে চাইছেন রুদ্র ভাই আমরা কি রাস্তায় ছেলেদের দিকে তাকিয়েছিলাম নাকি? রুদ্র বলল, ছেলেদের দিকে কেন তাকাবি? তোরা তো গরু ছাগলের দিকে তাকাস। তটিনীর কণ্ঠে থমথমে ভাব, আপনি আমার সাথে কখনো কথা বলবেন না রুদ্র ভাই। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর সাথে কথা বলার জন্য মরে যাচ্ছি না,
তুই যে কে, তোর সাথে আমার কথা বলতে হবে? তটিনীর মন খারাপ হয়ে গেল। সে ফোন কেটে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রুদ্র ভাই মুখের ওপর ওসব বলতে পারলো তাকে? মানুষটা দিন দিন নির্দয় হয়ে যাচ্ছে। তটিনী বিষণ্ণ মনে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। ঈদের দিন ভালো কেটে রাতে আমাবস্যা নামলো। এটার কোনো মানে হয়? তটিনীর চোখ বেয়ে পানি পড়তে লাগলো। বারান্দায় অন্ধকারে কাউকে বেয়ে উঠতে দেখে তার আবেগ জানালা দিয়ে পালালো। চোর চোর বলে রুম থেকে বড় লাঠি নিয়ে এলো। ছায়াটা তটিনীর বারান্দায় ধপ করে লাফ দিল। তটিনী লাফ দিয়ে পেছনে সরে গেল। আবছা থেকে ধীরে ধীরে প্রতিবিম্ব দেখা গেল। রুদ্র কোমরে হাত রেখে হাঁপাতে লাগলো। তটিনীর হাতের লাঠির দিকে একবার তো রুদ্রের দিকে একবার তাকাচ্ছে। রুদ্র তটিনীর দিকে আর চোখে তাকিয়ে বলল, সামান্য লাঠি হাতে চোর তাড়াবি তুই? তোকেই তো তাড়িয়ে দিবে। নিজের এহেন অপমান তটিনীর মানতে পারল না। লাঠি দিয়ে রুদ্রের পাছায় বাড়ি মেরে বলল, কিভাবে তাড়াতে হয় দেখাচ্ছে আপনাকে। রুদ্র লাঠি কেড়ে নিল, বলল, এত জোরে মারলি, ব্যথা পেলাম না কেন? তটিনী ভুরু কুঁচকে বলল, কেন? রুদ্র হাতের লাঠি ফেলে দিল। তটিনীর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। চোখে চোখ রেখে বলল, ভালোবাসার মানুষ মারলেও সেটা মিষ্টি লাগে। ও আচ্ছা, তার মানে আপনার লেগেছে? হ্যাঁ, বাট সেটা মিষ্টি হয়ে গেছে সেকেন্ডের গতিতে। তটিনী নিজেকে ছাড়াতে চেষ্টা করলো। রুদ্র আরও পেঁচিয়ে ধরল, বলল, এত তাড়াতাড়ি করছিস কেন? তোকে কি আমি কামড়ে দেবো নাকি, বেয়াদব? তটিনী ঠোঁট ফুলিয়ে বলল, আপনি আমার সাথে একদমই কথা বলবেন না, বলেছিলাম না? রুদ্রের স্বাভাবিক উত্তর, তোর সাথে কথা কে বলতেছে? আমি তো আমার বাগদত্তার সাথে কথা বলছি। তটিনী অবাক, কে আপনার বাগদত্তা? যার সাথে কথা বলছি সে। তটিনী বুঝেও না বুঝার ভান করল। নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, বাগদত্তাকে হুটহাট জড়িয়ে ধরতে নেই। বিয়ে করা বউকে ধরুন, ফসকে যাওয়ার চান্স থাকবে না। রুদ্র নিজের মাথা চুলকিয়ে হাসল, দূরত্বে দাঁড়িয়ে বলল, তুমি তো টেনে আনো বারবার। মেয়ে তুমি সব বোঝাও, আমি কাছে আসলেই শুধু না বোঝার ভান করো। অধমের প্রতি মায়া হয় না? তটিনী মুখ বাঁকিয়ে বলল, একদম না। আমি আপনার বাগদত্তা নই রুদ্র ভাই। আপনার আমার মধ্যে কিছু নেই, ভবিষ্যতে হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আমি আগে ছোট ছিলাম, কিন্তু এখন বড় হয়েছি, সব কিছুই বুঝি। আপনার মনে আমাকে নিয়ে অনুভূতি রয়েছে, সেটাও বুঝি। আপনি আর সব প্রেমিক পুরুষদের মতো বাগদত্তা বলে স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু সেটা আমার সামনে বাইরের কেউ জানতে পারছে না। আর আজকের যুগে ছেলেরা এমন অহরহ কথা বলে থাকে মেয়েদের পটাতে। আমি একদমই সেই মেয়েদের কাতারে পড়ি না। আপনাদের কাছে আমি হয়তো অবুঝ, কিন্তু বয়সের সাথে সাথে আমার বুদ্ধি, বোঝার ক্ষমতা সবই বৃদ্ধি পেয়েছে। আমি আপনজনদের কাছে ছোট বাচ্চা থাকতেই পছন্দ করি। সবার কেয়ার পাবার জন্য আপনজনদের কাছে পুরনো তুমি রয়ে গেছি। কিন্তু বয়সের সাথে সাথে আমারও সব কিছুর সেন্স এসেছে। রুদ্র হাত দিয়ে থামিয়ে দিল তটিনীকে। আমি কি তোর কাছে তোর বয়সের সাথে বুঝদার হওয়ার রচনা শুনতে চেয়েছি? না, চাননি, কিন্তু অন্য সব মেয়েদের মতো ভাবছেন। আমি কাজে বিশ্বাসী, কথাতে নই। আপনি আসতে পারেন। রুদ্র নিজের কোমরে দুহাত ভর করে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ছাড়ল। ঠিক আছে, তবে তাই হবে। রুদ্র ইরফানের হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে দেখা গেল সব কিছু প্রস্তুত, কিন্তু তুই প্রস্তুত থাকলি না। রুদ্র তটিনীর রুম ত্যাগ করলো। তটিনীর কেমন যেন শান্তি শান্তি লাগছে। মনে যা ছিল তা বলে দিতে পারার মতো শান্তি হয়তো কিছুতেই হয় না, এবং সে সঠিক মানুষের কাছে মনের কথা জ্ঞাপন করেছে। রুদ্র তার কথাগুলোকে পজিটিভলি নিয়েছে এবং সে জানে সে খুব শীঘ্রই নতুন সম্পর্কে জড়াতে যাচ্ছে। রাত 2টোর পর তটিনী ঘুমে তলিয়ে গেল। ঘুমের দিনটা আনন্দে কাটলেও রাতটা কিছুটা মন খারাপও কিছুটা বেখেলা কেটেছে তার। তটিনীর অগোচরে না ঘুমিয়ে কি থেকে কি করে ফেলল রুদ্র। দুটো বেনি দুদিকে, উস্কো খুস্কো চুল, টি শার্ট আর প্লাজো কুচকে রয়েছে। চোখ ঘুমের কারণে ফুলে আছে। টুথব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করার মধ্যে ঘরে এলেন রোবা নাহার ও ঈশানী। চট করে বললেন, রুদ্রকে বিয়ে করবি তো মা? তটিনী বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। দাঁত ব্রাশ করতে করতে কবুল বলে হয়ে গেল রুদ্রের অর্ধাঙ্গিনী। রুদ্র সত্যি তটিনীকে
গণ্ডির ভিতরে আবদ্ধ করে দিল, নিজের কথা রাখল। রুদ্র ও তটিনীর ইসলামিক নিয়মে বিয়ে হয়ে গেল, আইনগত হবে তখন যখন রুদ্র বিদেশ থেকে ফিরে আসবে। সুতরাং তটিনী সিঙ্গেল বাচ্চার মতোই ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে বোঝার উপায় নেই সে সদ্য বিবাহিত বউ। বিয়ের ব্যাপারটা পরিবারের বাইরে কেউ জানে না। মোট কথা বিয়েটা শুধুমাত্র একটি হালাল সম্পর্কের জন্য ও মজবুত করতে করা। তটিনীর কথাগুলো পজিটিভভাবে নিল রুদ্র, বুঝতে পেরেছে তটিনী আজকের যুগের মেয়ে, সুতরাং বিশ্বাস করলে অন্ধবিশ্বাস করবে না তাকে। রুদ্র চায় তটিনী তাকে অন্ধবিশ্বাস করুক, চিৎকার করে গর্ব করে বলুক, দেখো পৃথিবী, তোমার বুকে কত শত প্রেমিক প্রেমিকা বিশ্বাস করে ঠকে যায়, কিন্তু আমি যাকে অন্ধবিশ্বাস করে ঠকিনি, বরং সে আমাকে জিতিয়ে দিচ্ছে বারবার। প্রতিদিনের মতোই নাস্তার টেবিলে সবাই জড়ো হয়েছে। রোবা, নাহার ও ঈশানী সবাইকে নাস্তা দিচ্ছেন। তটিনী মুখে নাস্তা নিয়ে রুদ্রের দিকে আর চোখে তাকালো, কিন্তু সে বুঝতে পারল বিয়ে করে রুদ্রের ভাব বেড়ে গেছে। বিয়ে তো হয়েই গেছে, পাত্তা দিল তার কি আর না দিল তার কি। রুদ্রের ভাবে পানি ঢেলে দিয়ে তটিনী টেবিলের নিচ দিয়ে রুদ্রের পায়ে গুঁতো দিল। রুদ্র কেশে উঠল তৎক্ষণাৎ। ঈশানী পানি এগিয়ে দিলেন। রুদ্র পানি খেয়ে চোখ বড় বড় করে তাকালো। অমনি তটিনী চোখ মেরে চুলে হাত বুলিয়ে ভাব নিয়ে সেই যে নিচের দিকে তাকে খেতে শুরু করেছে, রুদ্রের হাজারো ইশারাতেও তাকালো না। ভাবটা এমন, নাস্তার দিক থেকে যদি চোখ ফেরানো হয় তো নাস্তা বাবাজি তাকে খেয়ে ফেলবে। হতাশ রুদ্র ইশারা করা বন্ধ করলো। টেবিলের নিচ দিয়ে পায়ে পা লাগিয়েও লাভ হলো না। রূপান্তরের মাথায় যেন আস্ত আকাশ ভেঙে পড়েছে। ভিডিও কলে থেকে পারছে না মোবাইলের ভিতরে ঢুকে তটিনীর চুল ছিঁড়ে ফেলে। রূপান্তর হা হুতাশ করতে লাগলো, তুই এটা কিভাবে করতে পারলি তটিনী? এই ছিল তোর মনে? দেখানো বন্ধুত্ব করেছিস আমার সাথে, বিয়ে করে নিলি জানালি না, বাচ্চা পয়দা করে বসে থাকবি, জানতেও পারবো না। হায় খোদা, তুমি কেন আমাদের এই স্বার্থপর দুনিয়ায় পাঠালে? রূপান্তরের আহাজারি মনোযোগ দিয়ে শুনছে তটিনী। তার ভাবনা মতে তার হুট করে বিয়ে হয়েছে, সবাই হা হুতাশ করবে স্বাভাবিক, বরং না করলে অস্বাভাবিক মনে হতো। সুতরাং সে একদমই হা হুতাশ করতে রূপান্তরকে বাধা দিচ্ছে না, বরং উৎসাহ দিয়ে বলছে, আরও ভালো করে কর, এভাবে কর, এটা ওভার হয়ে যাচ্ছে, এমন করে কর। রূপান্তর সত্যিকারের হা হুতাশ ভুলে মজা করা শুরু করলো। বাসর টাসর করে ফেলেছিস নাকি আমাকে জানিয়ে করবি বলে বসে আছিস? তটি নাক ছিটকালো। বাসর টাসর হতে হলে সামাজিকভাবে বিয়ে হওয়া আবশ্যক। এটা কোনো বিয়ে হলো? একটা সম্পর্কে আবদ্ধ করতে জাস্ট হলো আর কি। আর তুই কি অশ্লীল রে? আমি কি তোকে তোর বিয়ের পর বাসরের কথা জিজ্ঞেস করেছি? দুজনেরই তো তাড়াহুড়োর বিয়ে। রূপান্তর মন খারাপ করে বলল, আমারটা সামাজিক হলে ভালো হতো রে। তটিনী ভুরু কুঁচকালো। হঠাৎ অপছন্দের বিয়েটা নিয়ে এত বাড়াবাড়ি যে? মিনহাজ চৌধুরীর সাথে কি চলে আজকাল? রূপান্তর চোখের চশমা ঠিক করলো, দুদিকে মাথা ঘুরিয়ে হেসে নিল। কিছুই চলছে না, আপাতত প্রেম হবে হবে ভাব। তটিনী ঠোঁট উল্টালো। রুদ্র ভাই প্রেম কি বোঝে মনে হয়? কি জানি বুঝলেও বুঝতে পারে, এমন রসকসীন মানুষ। রূপান্তরকে এই কথা বলল। তটিনী মনে মনে বলল, রসকসীন না ছাই, আজকাল আমার রুমে বারান্দা টপকে ঢুকে গেছিল, এই ব্যাটার রস তো বয়ে বয়ে পড়ে। তবা করে তটিনী ভাবা বন্ধ করলো। রূপান্তর তটিনীকে লক্ষ্য করছে এতক্ষণ। কি ভাবলি রে? তোর মুখের রিয়াকশন চেঞ্জ হয়ে গেল কেন? কি লুকিয়েছিস বল? কিছু না ভাই, কি লুকাবো? লুকানোর কি কিছু আছে? কিছু লুকালে তো জেনেই যাবি। তোর সোর্স তো বড়, দ্য গ্রেট রুদ্র ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করিস। রূপান্তর চুল পেছনে ঠেলে ভাব নিল, অবশ্যই আমার সোর্স অনেক বড়, সম্মান টম্মান করিস, যতই হোক পাওয়ার আছে। তটিনী বিড়বিড় করলো, তোর ব্যাঙ্গের সোর্স? সেজন্য নিজের জামাইয়ের সম্পূর্ণ নামটাই জানলি গতকাল। রূপান্তর চোখ বড় বড় করলো, কি বলছিস আমাকে নিয়ে বিড়বিড় করে? তটিনী জিহ্বাতে কামড় দিল, কিছু না রে, রুদ্র ভাইয়ের তো ভিসা কমপ্লিট, চলে যাবে 2-3 দিনের ভেতরে, এটাই বলা বাকি ছিল। রূপান্তর তটিনীর দিকে দুঃখী চোখে তাকিয়ে বলল, বিশ্বাস কর দোস্ত, এই দুঃখে আমি চোখে পানি আনতে চেষ্টা করছি। রুদ্র ভাই বিদেশে চলে যাবে, সেটা তোর জন্য অবশ্যই মন খারাপের একটি ঘটনা হবে নিশ্চয়ই। আমি অনেক চেষ্টা করেও তোর দুঃখে দুঃখী হয়ে চোখে পানি আনতে পারছি।
রূপান্তর ওয়াটার বোতল থেকে চোখে পানি দিল। এ দেখ, চোখের পানির সমাধান করেছি, আয় এবার দুঃখ বিলাস করি। তটিনী মুখের ওপর ডিসকানেক্ট হয়ে গেল। রূপান্তর তাকে নিয়ে রীতিমতো মজা নিচ্ছে। দ্য গ্রেট ভাবোয়ালিকে নিয়ে মজা করা, সে অবশ্যই সুযোগ বুঝে প্রতিশোধ নিবে। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজে প্রকৃতি মেতেছে। জানালার ফাঁক গলিয়ে কিছু শুভ্র রঙা আলো রুদ্রের চোখে মুখে লাগছে। রুদ্র চট করে উঠে বসল। ঘড়িতে সময় 5:30। অজু করে নামাজ পড়ে নিল। তারপর নিজেকে বাহিরের পোশাকে আবৃত করে বাইক নিয়ে বের হয়ে গেল। আগামীকাল সে পাড়ি দিবে সবাইকে ছেড়ে অন্য কোনো দেশে। আজ তার সময়টা সে সবার সাথেই কাটাতে চায়। প্রথমে যাবে নিজের মন খারাপের সঙ্গীর জায়গাতে, যেখানে মন খারাপের সময় রুদ্র গিয়ে বসে থাকে। সরোবর, পানির মধ্যে মাঝখানে রয়েছে গোলাপি রঙা শাপলা। রুদ্র সিঁড়িতে বসে জুতা খুলল। পানিতে পা ডুবিয়ে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ করে রইল। আকাশ, বাতাস, প্রকৃতি দুলছে যেন, সবাই জানান দিচ্ছে আজ রুদ্রের মন খারাপ। রুদ্রের তানে নুপুরের ঝনঝন শব্দ ভেসে এলো। সে চোখ মেলে পেছনে ফিরে তাকালো। গোলাপি শাড়িতে নিজেকে আবৃত করেছে এক সদ্য বিবাহিত রমণী। পায়ে নুপুর জোড়ার ঝনঝন করছে হাঁটার তালে তালে। কোমর সমান স্ট্রেট করা চুল পড়ে আছে পিঠময় ছড়িয়ে। হাতে কাঁচের চুড়িরা রিনিঝিনি শব্দ তুলে চলেছে। লাল লিপস্টিক দ্বারা রাঙানো ঠোঁট আউড়িয়ে সে রুদ্রকে নিজের আসার কথা জানান দিল। আমি এসেছি। রুদ্র উঠে দাঁড়ালো। গোলাপি শাড়ির সর্বনাশীর দিকে এগিয়ে গেল। হাতে হাত গুজে দিল। সর্বনাশী রমণীর রুদ্রের সর্বনাশ করতে চোখে চোখ রাখল। রুদ্রই কাজল কালো চোখে ডুবে মোহে পড়ে গেল তৎক্ষণাৎ। সর্বনাশীর পিঠময় ছড়িয়ে থাকা চুলের ঘ্রাণ নিল সর্বস্ব ভরে। তাহার মনে হলো কিছু একটা কমতি রয়ে গেছে। রুদ্র গোলাপি শাড়ির রমণীকে নিয়ে সরোবরের সিঁড়িতে বসল। গোলাপি রঙের শাপলা ফুল ছিঁড়ে গুজে দিল সর্বনাশীর কানে। চোখ ভরে দেখে নিল। এবার পরিপূর্ণ লাগছে তোমায়। সর্বনাশিনী হাসল। আপনি পাশে আছেন বলে আমি পরিপূর্ণ। রুদ্র উঠে দাঁড়ালো। নিজের পরনের নীল শার্ট টেনে ঠিক করে নিল। পকেট থেকে আইফোন বের করে ক্যামেরায় টাইমাই লাগিয়ে গাছে সেট করল। সর্বনাশিনীর সাথে শাপলা বিলে বসে ক্যামেরা বন্দি করলো একের পর এক যুগলবন্দি। রুদ্র আচমকা চুমু খেল সর্বনাশিনীর কপালে। হালাল চুমু, মানানি তো? সে হাসল। হালালে আপত্তি থাকবে কেন? রুদ্র উস্কে গেল, ভুলে গেল জগৎ সংসারের সব শব্দ। তার কানে শুধু সর্বনাশিনীর গভীর নিঃশ্বাস উপলব্ধি হলো। ওষ্ঠের ভাঁজে ওষ্ঠ মিলিয়ে সুখের অনুভূতিতে তলিয়ে গেল। নিঃশ্বাস তীব্র থেকে তীব্র হয়ে গেল। সর্বনাশিনী শ্বাস নিতে পারল না। অগত্যা ছাড়িয়ে নিল সমস্ত শক্তি দিয়ে। হাঁপাতে লাগলো পুরো দমে। রুদ্র লম্বা শ্বাস ছেড়ে নিজের সাথে জড়িয়ে নিল তাকে। পাগুলো মেলে দিল সরোবরের পানিতে। সর্বনাশিনীর আসন হলো হালাল প্রেমিকের কোল। রুদ্র নেশাগ্রস্তের মতো ডুব দিল পুনরায়। বেলা গড়ালো। রুদ্র নিজেকে সামলাতে হিমশিম খেল। প্রকৃতির নিয়মের বাহিরে যাওয়া যাবে না। সে লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে শান্ত করল। গোলাপি শাড়ির সর্বনাশিনী তখন লজ্জায় টুইটুম্বুর। মুখশ্রী শাড়ির আঁচল দিয়ে আড়াল করে রেখেছে সে। রুদ্র নিজেকে শান্ত করে পাশে বসল। আগামীকাল চলে যাব ঐশী, তোমার খারাপ লাগবে না? ঐশী লজ্জা ভুলে মুখ তুলে তাকালো রুদ্রের মুখ পানে। লাজ রাঙা মুখশ্রীর গাল বেয়ে নামতে লাগলো অশ্রুর ধারা। রুদ্র অবাক হয়ে তাকিয়ে রইল। এই প্রথম ঐশীর চোখে তার জন্য অশ্রু দেখতে পেল। রুদ্র নিজের দুহাতের মধ্যে ঐশীর মুখশ্রী আগলে নিল। কাঁদে না, সারা জীবনের জন্য যাচ্ছি না, তোমাকে রেখে ওখানে মন টিকবে না। ইন্টারনেটের যুগে যোগাযোগ করার জন্য কোনো সমস্যা হবে না, পারলে সারাদিনই ভিডিও কলে কানেক্ট থাকবো, কেমন? তবুও কেঁদো না প্লিজ। সর্বনাশিনীর অশ্রুসিক্ত চোখে দৃষ্টি রাখল রুদ্র। পরে নিতে চাইল যত না বলা অনুভূতি। তটিনী মুখ নিচু করল। রুদ্র কপালের চুল কানে গুজে দিয়ে চুম্বন করল গভীরভাবে। তটিনী কেঁপে উঠল। রুদ্র নিজের বুকে ঠাঁই দিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আপনি ওখানে গিয়ে আমাকে ভুলে যাবেন না তো? রুদ্র হাসল। যার কারণে আমার সর্বনাশ হলো
সেই সর্বনাশিনীকে ভোলা যে দায় হবে ঐশী। তটিনী শার্টের ফাঁকে গলিয়ে উন্মুক্ত বুকে চুম্বন করল। রুদ্র শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে দিল গভীরভাবে। তুমি আমাকে দুর্বল করে দিচ্ছ ঐশী। সবসময়ই তো অদুর্বল থাকেন, আজ না হয় একটু দুর্বল হন। রুদ্র হাসল। তুমি আজকাল নতুন নতুন শব্দ ব্যবহার করে চলেছ নিজের মতো। বাংলা ভাষাবিদরা শুনলে জেলে ঢুকিয়ে দেবে। তটিনী বুকে আসতে হাতের আঘাত করলো। আপনি না বললেই হলো, জানতে পারবে না। রুদ্র শব্দ করে হাসল। যদি বলে দেই? তটিনীর সহজ স্বীকারোক্তি, আপনি বলবেন না। রুদ্র নাক ঘষে বলল, তুমি বড্ড বেশি বোঝো পাখি। ওমা, বেশি বুঝবো না? ঠিক আছে, এখন থেকে কম কম বুঝবো। তোমাকে বেশি বুঝাইতেই মানায়, বড় হয়ে গেলে যে বউ। রুদ্রের মুখে প্রথম বউ সম্বোধনে তটিনীর বক্ষস্থল কেঁপে উঠল। হাঁসফাঁস করতে লাগলো দারুণভাবে। রুদ্র সেটা বুঝে নিল, নিজের ওপর টেনে নিল তটিনীর সমস্ত অস্তিত্ব। তটিনী চোখ বন্ধ করে নিল। রুদ্র ওষ্ঠে ডুবে যাওয়ার আগে বলল, আমি আজ পাগল হয়ে যাচ্ছি ঐশী। আমার সর্বনাশ করার জন্য তোমার নামে মামলা ঠুকে দেব। তোমাকে বন্দি করা হবে রুদ্র ইরফান নামক জেলখানায়। তটিনী পাতলা ঠোঁট নাড়িয়ে বলল, জেলখানা আপনার নামে হলে আমি সারা জীবন বন্দি হতে রাজি। তটিনী ও রুদ্র একে অপরের হাতের মুঠোয় হাত রেখে হেঁটে চলেছে দুপুরের তপ্ত রোদে। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, কিন্তু দুজনের মন এখনও ঘুরে রয়ে গেছে। রুদ্রের ফোনে কল আসছে বারবার। হেঁটে হেঁটে দুজন বাইকের কাছে আসলো। রুদ্র বাইকে চেপে বসলো। তটিনী রুদ্রকে আবেশে জড়িয়ে ধরল। রুদ্র স্পিড তুলে হাওয়ার বেগে ছুটে চলল বাড়ির দিকে। বাড়িতে সারপ্রাইজ অপেক্ষা করছিল দুজনের জন্য। রোবা নাহার বউ বরণ করার সব আয়োজন করেছেন। তটিনীকে বরণ করে ঘরে তুলবেন রুদ্রের বউ হিসেবে। রুদ্রের মুখের হাসি সরছে না। তটিনী রুদ্রের পেছনে মুখ লুকিয়ে ভেতরে প্রবেশ করেছে। রোবা নাহার মাথায় হাত রাখলেন। আজ শুধু পরিবারের সবার সামনে বরণ করছি, একদিন আত্মীয় স্বজন সবার সামনে বরণ করে ঘরে তুলব। আমার রুদ্রের যোগ্য বউ হবি তুই। মা, আমার মেয়ে আমার কাছে থাকবে সারা জীবন, এর থেকে বড় পাওয়া আমার জন্য আর কি হতে পারে। ঈশানী চোখের জল মুছলেন। আমি সবসময় ওকে নিয়ে চিন্তায় থাকতাম। চঞ্চল অনেক, কার কপালে জুটবে, ওকে কিভাবে রাখবে, কিন্তু আজ আমার সকল চিন্তা শেষ। যোগ্য ব্যক্তির সাথে জুড়ে দিয়ে শান্তি পাচ্ছি। আমাদের রুদ্রযোগ্য ছেলে, তোকে সবটুকু দিয়ে আগলে রাখবে রে মা। তটিনী মায়ের বুকে মুখ লুকালো। রুদ্র ঠোঁট কামড়ে হাসি আটকালো। তটিনীর দিকে তাকে মাথা চুলকে উপরে উঠে গেল। রোবা নাহার রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, ফ্রেশ হয়ে খেতে আসে সবাই। খাবার টেবিলে আবারও জমজমাট হলো। এটাই হলো রুদ্রের সাথে সবার শেষে এক টেবিলে খাওয়া। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবারও বসা হবে এক টেবিলে। ততদিন শুধু অপেক্ষা। রুদ্র নিজ মনে এসব ভেবে চলছিল। তার মধ্যে তটিনীর কাশি উঠে গেল। নাকে মুখে খাবার ঢুকে বেচারির অবস্থা খারাপ। রুদ্র পানির গ্লাস ধরেছে সামনে। তটিনী সেটা গেলে নিয়ে কিছুক্ষণ মাথা নিচু করে রইল। রুদ্র ধমক দিল, খাওয়ার সময় মন খারাপ কোথায় থাকে? খাওয়ার সময় মন কোথায় থাকে? তটিনী ফুপিয়ে উঠল। সবার সামনে রুদ্রের বুকে হামলে পড়ল। বিড়বিড় করে বলল, আপনি হারিয়ে যাবেন না প্লিজ। পরিবেশের নিস্তব্ধতা। রোবা নাহার তটিনীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তটিনী রুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে আর মাথা তুলছে না। বেচারি লজ্জায় শেষ হবে নাকি কষ্টে কাঁদবে বুঝতে পারছে না। রুদ্র তটিনীর পরিস্থিতি বুঝতে পেরে নিজের ঠোঁট কামড়ালো। ভেবে তটিনীকে সোফায় নিয়ে বসালো, কিন্তু তটিনী ছাড়ল না রুদ্রকে। রুদ্র সেই অবস্থাতেই বসল। রোবা নাহার পানি এগিয়ে দিলেন। রুদ্র সেটা তটিনীর মুখের কাছে ধরলো, আস্তে করে বলল, পানি খেয়ে নে। তটিনী এক চোখ খুলে তাকালো। রুদ্র চোখ রাঙিয়ে ইশারায় পানি খেতে বলল। রোবা নাহার মুখ চেপে হাসছেন। বাকিরা খেতে বসেছে পুনরায়। ঈশানী খাবার টেবিলে সবাইকে এটা ওটা দিতে ব্যস্ত। রোবা নাহার তটিনীর এক পাশে বসলেন। পিঠে হাত বুলিয়ে বললেন, এত মন খারাপ করলে হবে? তোর দায়িত্ব নেওয়ার জন্য রুদ্রকে স্বাবলম্বী হতে হবে না? তটিনী রুদ্রের বুক থেকে মাথা তুলল। পানি খেয়ে মাথা নিচু করে বসে রইল। রুদ্র হাতের মুঠোয় হাত নিল। এত দুশ্চিন্তা কিসের? একেবারের জন্য তো যাচ্ছি না, 2 বছরই তো। তটিনী ঠোঁট চেপে কান্না আটকালো। আমি চাই আপনি চান, কিন্তু 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 এমন কেন লাগছে জানি না। কেমন লাগছে?
তটিনী মাথা নিচু করলো। রুদ্র রোবানাহারের দিকে তাকালো। রোবানাহার ইশারায় বুঝিয়ে চলে গেলেন। তটিনী নিজের ঘরে তটিনীর পাশে বসে আছে রুদ্র। রোবানাহার খাবার নিয়ে গেলেন দুজনের। রুদ্র খাবারের প্লেট হাতে নিয়ে ভাত মাখাতে লাগলো। তটিনী সেটা দেখে নাক ছিটকালো। খাবো না। রুদ্র জোর করে মুখে খাবার দিল। তটিনী কষ্ট করে গিলে ফেলল সেটা। আচমকা লজ্জাপতি তটিনীর লজ্জা ভুলে গেল। রুদ্রের হাত দুদিকে মেলে দিয়ে রুদ্রের ওপর বসে গেল। রুদ্র ঠোঁট কামড়ে হেসে নিজের হাসি আটকিয়ে ভাত মাখাতে বা খাওয়াতে মনোযোগ দিল। তটিনী রুদ্রের কাঁধে মাথা রেখে ভাত গিলছে। তুমি এত লক্ষ্মী কেন ঐশী? রুদ্রের আদরে কণ্ঠ। তটিনী আবিষ্কৃত হলো। আপনি এত আদুরে ভাব নিয়ে ডাকেন কেন? মুখে ভাত দিয়ে রুদ্র কপালে ওষ্ঠ ছুঁয়ে দিল। খাওয়া শেষ, এবার যত খুশি লাফাও, তোমাকে আর আটকাচ্ছি না। কিন্তু নেমে গেল না তটিনী, আগের মতোই বসে রইল। রুদ্র আর চোখে তাকালো। আমি খাবো না? এভাবেই খান না, ধরে রেখেছি নাকি? হাত দুটো তো খোলাই আছে। রুদ্র মেনে নিল। খাওয়া শেষ করে দেখল তটিনী তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। রুদ্র নিজের বিছানাতে ঠিকঠাক করে শুয়ে দিয়ে বের হয়ে গেল। সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরল রুদ্র। নিজের রুমে গিয়ে সবার ভিড় দেখল। সবাই মিলে তার ব্যাগপত্র গোছাচ্ছে। তটিনী তখনও বেঘর ঘুমাচ্ছে। রাজ আর তুরফান তটিনীর ঘুমের 12টা বাজানোর জন্য শখ করছে। রুদ্র সেটা বুঝতে পেরে দুজনের সামনে গিয়ে দাঁড়ালো। একদম না, ঘুমাচ্ছে, ঘুমাতে দে। রাজ ও তুরফান মিয়ে গেল। রুদ্রের সামনে থেকে দুজন সরে গেল তৎক্ষণাৎ। রুদ্র ফ্রেশ হয়ে এসে মায়ের সাথে নিজের ব্যাগপত্রে জমা ঢুকাতে শুরু করলো। রোবানাহার ছেলের ক্লান্ত মুখের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। রুদ্র না তাকে হাসল। এত কি দেখো মা? রোবানাহার ছেলের গালে হাত রাখলেন। তুই বড় হয়ে গেলি রুদু, আমার থেকে দূরে থাকবি এখন। রুদ্রের হাত থমকে গেল। সে ব্যাগ ফেলে মাকে জড়িয়ে ধরল। একদম নয় মা, আমি ফিরবো। আর তোমরা যদি এমন করো তো আমি যাব না। তোমার মতো আরেকজনকেও আমাকে শাস্তি দিচ্ছে না, আমাকে অশান্তিতে রেখে কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো। রোবানাহার চোখের কোণে জল মুছলেন। ওরা এখনও সব রকমের জ্ঞান হয়নি রুদু। তুমি যখন আসবে তখন দেখবে একদম বড় হয়ে গেছে। আমি আছি তো, সব দিক থেকে তৈরি করব, সব কিছু শিখিয়ে দেব। তুমি নিশ্চিন্তে যাও, তোমার মা যতদিন আছে চিন্তা কিসের বাবা। রুদ্র বাচ্চাদের মতো আচরণ করলো। মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করলো। চুলে হাত রাখো মা। রোবানাহার কাঁদতে চাইছেন না, না হলে তার ছেলেটা যাবেই না শেষে। তটিনীর ঘুম ভাঙলো 8টার পরে। বাড়ির সবাই তখন সোফায় বসে গসিপ করছে। তটিনী ফ্রেশ হয়ে নিচে নামলো। রুদ্রের যার প্রস্তুতি হচ্ছে। ব্যাগপত্রে খাবার ঠেসে ঠুসে দিচ্ছে নিশানি। তটিনীর মন খারাপ হয়ে গেল। রাত পোহালে রুদ্র রওনা হয়ে যাবে। রোবানাহার তটিনীকে টেনে রুদ্রের পাশে বসালেন। রুদ্র পকেট থেকে চকলেট বের করে দিল। তটিনী চকলেট না নিয়ে অপলক তাকিয়ে রইল। রুদ্র চোখের ইশারায় চকলেট নিতে বলল। তটিনীর কোনো সাড়া না পেয়ে নিজের হাতে গুছে দিল। তটিনীর যেন হুঁশ ফিরল। সে নিজের হাতের দিকে একবার তো রুদ্রের দিকে একবার তাকাচ্ছে। রুদ্র কাঁধ জড়িয়ে ধরে নিজের সাথে আলতো করে মিশিয়ে নিল সবার অগোচরে। এত মন খারাপ করলে কিন্তু যাব না। তোমরা মা মেয়ে শাস্তি দিচ্ছ না আমায় ঐশী। তটিনী মুখ গোমড়া করল। বড় মায়ের মন খারাপ হবে না? সে তো মা, তার মন কাঁদবে স্বাভাবিক। আর তোমার? ও মা, আমি তো বউ হই, আমারও তো মন কাঁদবে। রুদ্রের কথার জালে ফেসে তটিনী নির্লজ্জের মতো কথার তীর ছুড়ে দিচ্ছে। রুদ্র ঠোঁট চেপে হাসছে। খেয়াল করতে চুপ হয়ে গেল সে। রুদ্র হেসে বলল, থামলে যে, আরও কিছু বলো। তটিনী বাহুতে আলতো করে ঘুষি দিল। মুখ গোমড়া করে সামনের দিকে ফিরে গেল। রুদ্র পেছনের দিকে তাকাতে তার দুজন ভাইকে দেখতে পেল। রুদ্র ও তুরফান তটিনীর পিঠে জড়িয়ে থাকা রুদ্রের হাতের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সেটা বুঝতে পেরে হাত তো সরালোই না, বরং গভীর করলো সেটা। তুরফান ও রাজের চোখ বড় হতে লাগলো। এদিকে তটিনী ফিসফিস করছে। সবাই বসে আছে, কি করছেন? রুদ্রের সহজ উত্তর। দুপুরে সবার সামনে জড়িয়ে ধরার সময় সেটা মনে ছিল না। মুখের ওপর জবাব পেয়ে তটিনী চুপ হয়ে গেল। নির্লজ্জ পুরুষ তাকে এভাবে লজ্জা দিতে পারলো? রাতের খাবার টেবিলে আরও জমজমাট। রুদ্রের প্লেট, খাবারের স্তূপ। বেচারা নিজের পেট কিভাবে জায়গা করবে ভেবে পাচ্ছে না। সে অসহায় চোখে নিজের দুই মা ও সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকাচ্ছে। মায়েরা তো পাত্তা দিচ্ছেই না, তার বউটাও তো তাকাচ্ছে না। এই মেয়েটার ভাব আর গেল না, সারা জীবন এই ভাব নিয়েই পড়ে থাকবে। রুদ্র মুখ ছোট করে রোবানাহারের দিকে তাকালো। রোবানাহার মাংসের প্লেট নিয়ে এগিয়ে এলেন। রুদ্র নিজের প্লেট আগলিয়ে নিল।
আর দিও না মা, প্লিজ, খেতে পারবো না এত। রোবা নাহার ধমক দিলেন, আগামীকাল চলে যাবে, আজ ঠিকমতো খাওয়া দাওয়া না করলে কিভাবে হবে? লম্বা জার্নি করবে, সে ঠিক রাখতে হবে তো। রুদ্র অসহায় চোখে তাকালো, আগে এগুলো ফিনিশ করে নেই প্লিজ। রোবা নাহার রুদ্রের পাশে চেয়ারে বসলেন। তুমি খেতে শুরু করো, আমি আসি এখানেই। রুদ্রের আজ বাঁচার পথ নেই, সে বুঝে গেছে তার মা আজ তাকে খাইয়ে আলু পটল সব বানিয়ে ছাড়বেন। বেচারা অসহায়ের মতো খেতে আরম্ভ করলো। রুদ্রের অসহায়তা দেখে তটিনীর দারুণ মজা লাগলো। তখন তাকে দুপুরের ঘটনার জন্য খোঁচাচ্ছিল না, এবার মজা বুঝুক। তটিনী সবার অগোচরে রুদ্রের দিকে তাকে ভেংসি কাটলো। রুদ্র দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করলো। বউ হয়ে কোথায় স্বামীর দুঃখে দুঃখী হবে তা না, ভেংসি কেটে যাচ্ছে। নির্দয় মহিলা।